তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের কিছু কেসেস করিয়েছিলাম। এখানে আর কয়েকটা মানে কনভেনশনাল টাইপের কোশ্চেন যেটা আসে, মানে যেগুলো ডিরেক্টলি এমনি নর্মাল মেথডে হবে না, স্পেশাল কিছু ওয়েতে সলভ করতে হবে, সেগুলো আমরা কয়েকটা জাস্ট কমপ্লিট করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো লাস্ট যেটা আমরা এই যে প্লেট শেপের যে অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছিলাম, সেটার একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ডিসকাশন করেছিলাম একটা ভিডিওতে। এবার আরেকটা ডিসকাশন করছি, ওইটারই কন্টিনিউশন বলতে পারো, যে একটু যদি ডিফারেন্ট টাইপ কানেকশন আমরা ফার্স্টে বলেছিলাম ব্যাপারগুলো মনে থাকবে আশা করি, যে ব্যাক টু ব্যাক যদি ক্যাপাসিটি মানে পরপর যদি প্যারালাল ক্যাপাসিটি আগের পেজটা আমি দেখি তাহলে বুঝতে পারবো, আগের ভিডিওটাতে আগেরটাতে অ্যাকচুয়ালি এটা যে এইরকম টাইপের যদি পরপর কানেকশন হয়, মানে 1 2 3 4 5 এরকম কয়েকটা ক্যাপাসিটার যদি হয়, সেখানে আমরা একটা কনক্লুশন করেছিলাম যে অল্টারনেটিভলি একটা করে ক্যাপাসিটার, একটা করে প্লেট যদি একটা করে টার্মিনাল কানেক্টেড থাকে, মানে কি 1 3 5 সাপোজ এটা বললাম, ফার্স্ট থার্ড ফিফথ সেভেন্থ এরকম টাইপের বলছি, ফার্স্ট থার্ড ফিফথ সেভেন্থ এইরকম ক্যাপাসিটারগুলো একটা পয়েন্টে কানেক্টেড, এরকম প্লেটগুলো আবার সেকেন্ড ফোর্থ সিক্সথ এরকমভাবে চলতে থাকবে প্লেটগুলো যদি আর একটা কমন পয়েন্টে কানেক্টেড হয়, মানে অল্টারনেটিভলি যেটা আমি বলতে চাইছি ব্যাপারটা, অল্টারনেটিভ প্লেটগুলো যদি একটা করে পয়েন্টে কানেক্টেড থাকে, তাতে কি হবে না এটাকে এফেক্টিভলি জাস্ট ভেবে নিতে পারি ইকুইভ্যালেন্ট প্যারালাল কম্বিনেশন। এখন আমরা ব্যাপারটাকে এটা পরের এতেই দেখিয়েছিলাম যে একটু যদি চেঞ্জ করে দেখাই তাহলে কিন্তু তোমাকে একটু পয়েন্ট রিপ্লেসমেন্ট মেথডে বলতে পারি, এটাই আরেকটু এফেক্টিভ হবে, ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে, মানে এই পয়েন্ট রিপ্লেসমেন্টটা একটু ইউটিলাইজ করতে পারবে প্রসেসটাকে। যদি আরেকটা এক্সাম্পল বলি একটু কমপ্লিকেটেড ওয়েতে, এটা যদি এক্সপ্লেন করি, সিম্পল ভাবো, ধরো এই জিনিসটাই আমি বলছি যে ক্যাপাসিটারগুলো, আচ্ছা একটা জিনিস আমি বলছি, আরেকটা যে কনসেপ্ট ইন্ট্রোডিউস করছি এখানে, ধরে নাও একটা আনইকুয়াল সেপারেশন দিলাম, মানে নর্মালি সবগুলো সেপারেশন কি বলেছিলাম, এই যে কেসগুলো মানে এখানে যে ডিসকাস করেছিলাম সবগুলোতে বলেছিলাম প্রত্যেকটা প্লেটের এরিয়া এ ছিল আর প্রত্যেকটা প্লেটের মাঝের সেপারেশন ছিল ডি। কিন্তু আমরা এখন একটু ডিফারেন্টভাবে করতে চাইছি, মানে কোনো একটা প্লেটকে যদি ডিফারেন্ট থিকনেসে ধরা হয়, এটা কোনো একটা ইয়ারের কোশ্চেন প্রবাবলি অনেক জায়গায় পেয়ে যাবে, জাস্ট সলিউশনটা মানে ভিডিওতে বোঝানো পসিবল হবে বলে আমি এটা করছি, নাহলে নর্মালি যে কোনো কোশ্চেন এমনিতে সলভ করেই দেখতে পারো। আচ্ছা, তো এখানে প্রবলেমটা এরকম, সাপোজ বলছি যে 1 2 3 ডাবল গ্যাপ দিয়ে, সাপোজ এগুলো ডি সেপারেশন ছিল, এইগুলো সব 2D সেপারেশন, 1 2 3, 6টা প্লেট আছে, আচ্ছা একই ওইতে 6টা প্লেট বলছি, এখানে ফার্স্টটার সঙ্গে ফোর্থটা কানেক্ট করলাম, একটা কানেকশান কি বললাম, ফার্স্টটার সঙ্গে ফোর্থটা কানেক্ট করলাম। আচ্ছা, একই ওয়েতে এখানে একই সিমেট্রি ফলো করতে এটার সঙ্গে এটা কানেক্ট করলাম, মানে এটার মতো দেখো একদম এদিক থেকে ফার্স্ট আর ফোর্থ, এটা এদিক থেকে ফার্স্ট আর ফোর্থ, আর এই দুটো যে প্লেট বাকি থাকলো এদেরকে আমি কানেক্ট করলাম, যে কোনো অ্যারেঞ্জমেন্ট আমি চুজ করতে পারি, এটাকে আমি সাপোজ বললাম বি পয়েন্ট, এটাকে বললাম এ পয়েন্ট, মানে এটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করলাম, এটা যদি এ পয়েন্ট বলি, এটা যদি বি পয়েন্ট বলি, আমাকে এবার ডিসকাস করতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত, এগুলো প্রত্যেকটা মাঝে সেপারেশন আমি কী বলবো ডি, প্রত্যেকটা সেপারেশন ডি করে, এইটা একটা 2D ধরেছি, এইটাকে ডি বলেছি, মাঝে সেপারেশনগুলো বলছি দুটো প্লেটে, আর প্রত্যেকটা প্লেটের এরিয়া অ্যাজ ইউজুয়াল এ এ এ এ এ হয়েছে, কমপ্লিট, কোশ্চেনটা কমপ্লিট। এবার আমাকে বলতে হবে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। এখন প্রসেসটা এরকম যে সিম্পল, আমরা যদি এটাকে অন্য কোনো ওয়েতে ভাবতে চাই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হবে, আমরা যেভাবে আগের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এই টাইপের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা করেছিলাম সেই একই লজিকটা ইউজ করব, নাকি এখানে আমরা সবসময় কতটা মিনিমাম নাম্বার অফ পয়েন্ট দিয়ে পুরো সেট আপটাকে আমরা ডেসক্রাইব করতে পারি। দেখো একটা এ পয়েন্ট আছে, একটা প্লেট হয়ে গেছে বি পয়েন্ট, আর একটা প্লেট হয়ে গেছে, এই দুটো পয়েন্ট আছে, আর একটা জিনিস এই যে কানেক্টিং পয়েন্ট, এটাকে আর একটা সি পয়েন্ট বলে দাও তো, সি পয়েন্ট নয় ধরো পি পয়েন্ট বললাম, তাহলে এটা পি হলে এটাকেও নিশ্চয়ই পি পয়েন্ট বলতে পারি, কি বললাম, এটা যদি পি পয়েন্ট হয় এটাকেও আমি পি পয়েন্ট বলতে পারি, এটা যদি কিউ পয়েন্ট বলো তাহলে এটাকে কিউ পয়েন্ট বললে এটাকেও আমি কিউ পয়েন্ট বলতে পারি, তাহলে আমার কাছে এক্সট্রা দুটো পয়েন্ট ইন্ট্রোডিউস করতে হলো, পি অ্যান্ড কিউ, এটা পি পয়েন্ট হলে এটাকে কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করেছো তাহলে পি পয়েন্ট বলবে, এটা কিউ হলে কিউ পয়েন্ট। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, যদি এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে মানে 4টে পয়েন্টের ক্ষেত্রে যেটা করতে পারি,
দেখো এখান থেকে একটা ইন্টারেস্টিং রেজাল্ট বেরোতে যাচ্ছে, আমরা যেভাবে বললাম। আচ্ছা, আগের দিনের একটা স্টেটমেন্ট বলেছিলাম, স্টেটমেন্ট মিনস জাস্ট একটা সিকোয়েন্স বলেছিলাম, যে এখানে তোমার তিনটে পয়েন্ট থাকলে জাস্ট লাইনে ড্র করে, ধরো তোমার আগের এক্সাম্পলটা দেখাচ্ছি, এটা মানে আগের ভিডিওতে প্রবলেম হবে না, দেখলে বুঝতে পারবে খাতাতে, যে এ বি আমার তো অ্যাজ ইউজুয়াল গিভেন পয়েন্ট দুটো হয়, যে দুটোর মধ্যে বের করতে হয়। আমার কাছে থার্ড পয়েন্ট যদি ইন্ট্রোডিউস করতে হয়, মানে একটা পয়েন্ট বলছি, তাহলে আমি বলবো লাইনে নিয়ে নেবো। ফোর্থ পয়েন্ট হলে তোমার সিমেট্রি কীরকম হবে, নর্মাল ডায়াগ্রামে যদি আমাকে একটু মানে যে স্ট্রাকচার একটু বেটার করতে হয়, তাহলে কীরকম হওয়া উচিত বলো? এমনিতে তুমি বলো, তাহলে এ পয়েন্ট আমাকে বি পয়েন্টটা ড্র করতেই হবেই। এ পয়েন্ট আর বি পয়েন্ট, যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। অ্যাডিশনাল আমার কাছে দুটো পয়েন্ট এসে অ্যাপেয়ার হয়েছে। তার দুটো পয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে মানে সিমেট্রিক ওয়ে যেটা হয়, তুমি যেখানে খুশি চুজ করতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ইজি হয়, এরকম দেখতেও ভালো হবে, আর তোমার কাছে মানে ব্যাপারটা ডায়াগ্রামটা ফর্ম করতেও ইজি হবে। তাহলে একটা পয়েন্ট আমি পি ধরলাম, কিউ ধরলাম, অবভিয়াসলি দুটো পয়েন্ট এক্সট্রা হলে আমি সিমেট্রিক্যালি জাস্ট বোথ সাইডে ড্র করবো। একটা পয়েন্ট হলে আমি মিডলে ড্র করতাম, বাস। এবার আমি যেটা বলতে চাইছি, এই চারটে পয়েন্টের অ্যাবাউটে এবার আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সগুলো দেখাবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, এইটা একটা ক্যাপাসিটার ফর্ম করেছে, এটা একটা ক্যাপাসিটার ফর্ম করেছে, যেটা কীরকম টাইপের বলতে পারি, একটা সাপোজ C1 ক্যাপাসিটেন্সে বললাম, মানে যেটা ডি সেপারেশন দিয়ে, এটা একটা C1 ক্যাপাসিটেন্সে ক্যাপাসিটার। এটা কিন্তু একটা C2 টাইপের ক্যাপাসিটার, যেটা সেপারেশন বেশি, মানে ক্যাপাসিটেন্সটা কম হবে। মনে আছে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স এপসাইলন নট A/D, তাহলে ডি বেশি, মানে ক্যাপাসিটেন্সটা একটু কম। মানে আমি বেসিক্যালি এটা বলতে চাইছি যে C1 টাইপের যে ক্যাপাসিটারগুলো বলবো, সেটা হবে এরকমভাবে এপসাইলন নট A/D। আর C2 টাইপের যে ক্যাপাসিটারগুলো বলতে চাইছো, সেটা হচ্ছে এপসাইলন নট A, শুধু সেপারেশনটা ডি এর জায়গায় 2D বলছো। তাহলে এটা হাফ ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটার। এনিহাও এখানে আরেকটা C1 বলবো, এখানে আরেকটা C1 বলবো। তো এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার। এখন আমি এগুলোকে রিপ্লেস করছি। দেখো একদম সিম্পল, কীরকমভাবে আমরা যেরকম ফলো করছি এরকমই করবে, তাহলে কতটা ইজি হবে দেখবে, ব্যাপারগুলো অতটা কমপ্লিকেটেড আর মনেই হবে না। এ থেকে ফার্স্ট পি পয়েন্ট, এ পয়েন্ট আর পি পয়েন্ট একটা ক্যাপাসিটার নিয়ে নাও, এ টু পি একটা ক্যাপাসিটার নিলাম। ওকে, এ টু পি, এ কোথায় পি কোথায়, ডিরেক্ট স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে একটা ক্যাপাসিটার মাঝে ইন্ট্রোডিউস করো, হয়ে গেল এ টু পি, একটা পয়েন্ট আমার কমপ্লিট হয়ে গেল, একটা ক্যাপাসিটার C1 ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটার। নেক্সট দেখো এ টু কিউ, এ টু কিউ, এ আর কিউ এর মধ্যে C1 বলে আরেকটা ক্যাপাসিটার, এ টু কিউ এর মাঝে, এ কোথায় কিউ কোথায় এখানে, তার মাঝে আরেকটা ক্যাপাসিটার ড্র করলাম, হয়ে গেল। সেকেন্ড ক্যাপাসিটার ড্র করে গেছে। C2 বলে একটা ক্যাপাসিটার আছে, কোথা থেকে কোথায়, এই যে কিউ পয়েন্ট আর এটা পি, এটা পি মানে এটা পি প্লেট একটাই, এ টু পি সরি কিউ টু পি এর মাঝে একটা ক্যাপাসিটার C2, কিউ টু পি এর মাঝে একটা ক্যাপাসিটার যেটা হচ্ছে C2। ওকে, ভেরি গুড। কিউ টু পি এর মাঝে একটা ক্যাপাসিটার C2 ড্র করছো, কিউ টু পি দেখতে পাচ্ছ আশা করি, এই যে পয়েন্ট, এটা একটা ক্যাপাসিটার, আমি এটাকে C1 রেখেছিলাম, এটাকে C2 ক্যাপাসিটার বললাম। ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আলাদা বলে আমি জাস্ট নামটা আলাদা করলাম। দেন তারপরে আরেকটা পয়েন্ট আছে কোথায়, আর আছে C2 হয়ে গেছে অলরেডি কমপ্লিট, মার্ক করে রাখবে কোনটা হয়ে গেল। তারপরে পি টু কিউ, সরি পি টু বি, এই যে বি পয়েন্ট এটা না, পি টু বি একটা C1 ক্যাপাসিটার, পি টু বি, পি কোথায় এখানে, বি কোথায় এখানে, পি টু বি আরেকটা ক্যাপাসিটার ড্র করো, C1 ক্যাপাসিটেন্স একটা ক্যাপাসিটার দিয়ে এটা কমপ্লিট করলাম, C1 হলো। দেন রিমেনিং আরেকটা ক্যাপাসিটার থেকে গেছে, উপরে তাকাও, বি আর কিউ এর মাঝে, এই যে এটা মানে বি পয়েন্ট আর এটা মানে কিউ পয়েন্ট, বি আর কিউ এর মাঝে, বি কিউ কোথায়, এই যে বি আর কিউ, আর একটা ক্যাপাসিটার C1। দেখো নোন একটা ডায়াগ্রাম চলে এসছে। এটাকে আমরা বলেছিলাম ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বেসিক্যালি সেটা ব্যালেন্স কন্ডিশনেও দাঁড়িয়ে আছে। তুমি একটু চেক করে দেখে নাও যে আমরা কি বলেছিলাম, যদি তোমার এ পয়েন্ট এটা হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এই দুটোর মাঝে আমরা সিমেট্রিক্যালি যেটা করব, এটা সাপোজ বললাম 1 2 3 4, আমরা যেটা করি যে সাপোজ এটাকে বললাম 1 ক্যাপাসিটার, আচ্ছা কি বলবো, সাপোজ এটা 1 ক্যাপাসিটার বলছি, 1 ক্যাপাসিটার, এটা 2 ক্যাপাসিটার বলছি, এটা থার্ড ক্যাপাসিটার, এটা ফোর্থ ক্যাপাসিটার বলছি, এটা ফিফথ ক্যাপাসিটার বলছি 1/2 ক্যাপাসিটারগুলো যদি ইকুয়ালস টু 3/4 হয়ে যায়, তার মানে হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ।
আচ্ছা, আর এটা হওয়া মানে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ যখনই বলবে তখন বলবে কি এই C5 যেটা বলছো ফিফথ ক্যাপাসিটারটা আনচার্জ থেকে যাবে, বেসিক্যালি সার্কিটে ওর কোনো এফেক্ট থাকবে না, এফেক্টলেস, ওর প্রেজেন্সটা কাজে আসবে না। তাহলে সিম্পল আমি বলতে পারি এটাকে যদি রিমুভ করে দাও, এই যে ফিফথ ক্যাপাসিটার আমি যেভাবে বলেছিলাম এই ফিফথ ক্যাপাসিটারটাকে রিমুভ করে দিলে, কারণ হচ্ছে এই যে বলেছিলাম ব্যালেন্স কন্ডিশনে কি হয়, এটা সেম, এটা মানে এটা রেশিও, এটা রেশিও যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু তোমার হয় এই পয়েন্টের পোটেনশিয়াল এই পয়েন্টের ইকুয়াল, এই দুটো পয়েন্টের যদি পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যায় এই ক্যাপাসিটারের কোনো ভ্যালু থাকে না, মানে বেসিক্যালি ওর অ্যাক্রসে পোটেনশিয়াল কখনো অ্যাপ্লাই হয় না। যেই কারণে আমরা আগের কেসেও একটা ডিসকাশন এরকম করে দিয়েছি, এরকম টাইপের একটা এক্সাম্পল দিয়ে, যে এই সার্কিটটাকে তখন রিডিউস করতে পারি এরকম বলে C1 ক্যাপাসিটার একটা, C1 আরেকটা ক্যাপাসিটার, C1 আরেকটা ক্যাপাসিটার, মাঝেরটা রিমুভ করে দেবো, A B, এটাকে একটা ক্যাপাসিটারে ড্র করবো, মনে আছে নিশ্চয়ই, এইটা A B, এটাকে রিডিউস করলে কী হবে, এগুলো কত করে মনে আছে, এগুলো শর্টকাট এবার শিখতে হবে। C1 দুটো C1 ইকুয়াল ক্যাপাসিটার যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে C1/2 হয়ে যায়। সেম লজিকে C1 যদি ইকুয়াল ক্যাপাসিটার হয় তাহলে C1/2 হয়ে যাবে। এইটাকে যদি আমি রিডিউস করি C1/2 প্যারালাল হলে অ্যাড হয়ে যায়, জাস্ট একটা ক্যাপাসিটার হয়ে গেল C বিটুইন A অ্যান্ড B। তাহলে কত হলো, C মানে এপসাইলন নট A/D, ওপর লিখে দিয়েছি দেখে না, কমপ্লিট। বোঝা গেল কি ব্যাপারটা। পয়েন্ট রিপ্লেসমেন্ট মেথড যেটা বললাম খুবই স্ট্রং একটা মানে মেথড বলতে পারি, মানে এটা বই টইতে তেমন একটা হয়তো কোথাও পাবে না, কিন্তু মানে আমিও আমারও যদি বলা হয় তাহলে আমি একটা স্টুডেন্টের কাছ থেকে শিখেছিলাম, অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের দাদা পাস আউট ছিল, ওর কাছ থেকে শিখেছিলাম। তো খুব ইন্টারেস্টিং একটা মেথড, ইন্টারেস্টিং মিনস খুব এফেক্টিভ, যে কোনো কেসে তুমি এটা ইউজ করতে পারো, যে কোনো কমপ্লিকেটেড সার্কিটকে সিম্পলিফাই করার জন্য এই প্রসেসটা ইউজ করতে পারো, যে কোনো কম্বিনেশন, শুধু এরকম টাইপের প্লেট দিয়ে নয়, যে কোনো টাইপের কম্বিনেশন যেরকমই থাক তাকে যদি তুমি পয়েন্ট রিপ্লেসমেন্ট মেথড বলতে পারো, মানে আমি বলবো বেসিক্যালি যে দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে, সেটা ছাড়া আরও কিছু এক্সট্রা পয়েন্ট থাকলে সেগুলোকে আইডেন্টিফাই করে নেবো, যতগুলো মিনিমাম পয়েন্ট দিয়ে পুরো সার্কিটটাকে কমপ্লিট করা যায়, কভার আপ করা যায়, দিয়ে তারপরে অ্যারেঞ্জমেন্টটা করবো, নিজের মতো করে সাজিয়ে নেব। ওকে, আর একটা টাইপের কোশ্চেন আসে, কোশ্চেন বলতে গেলে বেসিক্যালি ওটা একটু টাফ কোশ্চেন, টাফ নয় মানে বোর্ডসে খুব কমই আসে বলতে গেলে, এন্ট্রান্সের ক্ষেত্রে আসে, রেজিস্ট্যান্সেও মাঝে মাঝেই আসে, যেই কারণে আমরা মনে রাখবো ক্যাপাসিটার রেজিস্ট্যান্সের আমরা যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা ফলো আপ করি, প্রসেসগুলো করি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যখন সেকেন্ড মানে পরের চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি করবো সেটাতেও কিন্তু অনেকটা হেল্পফুল হবে, হেল্পফুল মিনস অনেকটাই, কারণ হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স বের করার প্রসেসগুলো ওই রকম, আমরা বলে দিচ্ছি ব্যাপারটা কেমন। আচ্ছা, তো আচ্ছা এখানে একটা জিনিস বলা হলো না, যদি এই ব্যালেন্স কন্ডিশনে যে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ বললাম না, যদি আনব্যালেন্সড হতো ব্যাপারটা কেমন হতো। আচ্ছা ওইটা একটু বলে নিই, যেহেতু হুইটস্টোন ব্রিজ বললাম, হুইটস্টোন ব্রিজ আনব্যালেন্স হলে কী হয়, যদি ব্যালেন্স বলে খুব সিম্পল বললাম, এটা রেশিও, এটা রেশিওর সঙ্গে যদি ধরো আমি বললাম 2 4 আর 5 10, তাহলে এটা ডাবল, এটারও ডাবল, তাহলে আমি বলবো এই ক্যাপাসিটারের কোনো কাজ নেই। রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আমরা গিয়ে দেখবো ওই একই জিনিসটাই শিখছি, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তাই এরকমভাবে R1 R2 R3 R4 রেশিও ম্যাচ করে গেলে এই ক্যাপাসিটার রেজিস্ট্যান্সে কোনো এফেক্ট নেই। সেম লজিকে আমি যদি বলি তাহলে আমি বলছি যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স মিক্সড করে যদি কিছু হয়, খুব সিম্পল টাইপের একটা কোশ্চেন, দেখলে বুঝতে পারবে, বাট লজিকটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, লজিকটা ইউজ করে তোমাকে ডিফারেন্সটা বুঝতে হবে। সাপোজ কোশ্চেন নম্বর 12 বলছি, জাস্ট এখানে একটা কোশ্চেন করছি এরকম যে আগের হুইটস্টোন ব্রিজের এই যে সার্কিটটা না, এই যে সার্কিট ডায়াগ্রামটা, এটা আমি একদম বেসিকে দেখাই, তোমাকে বুঝতে পারবে যে এটা একটা ক্যাপাসিটার C1, এটা একটা ক্যাপাসিটার C2, হয়েছে, ক্যাপাসিটার C1 C2, আর এইখানে বলছি একটা রেজিস্টার ড্র করছি, এখানে ধরে নাও একটা ক্যাপাসিটার থাকা উচিত, এখানে একটা ক্যাপাসিটার থাকা উচিত, রাইট না, এখানে একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার থাকা উচিত, তাই তো, দিয়ে কমপ্লিট হওয়া উচিত। তুমি তো তখন বলতে আমার A আর B পয়েন্ট, আচ্ছা এখানে ব্যাটারি কানেক্ট করে দেখাই প্রসেসটা, ব্যাটারি কানেক্ট করেই দেখাই, ধরে না একটা
কিছু একটা ব্যাটারি ড্র করছি, হয়েছে। সাপোজ আমি বললাম 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি, দিয়ে সাপোজ আমি বললাম এটা একটা C1, এই যে মানে আমি জাস্ট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটা বলতে এটা বলতে চাইছি যে তোমার প্রসেসটা এরকম টাইপের হওয়া উচিত, মেথডটা এরকম ভেবে নাও, এটার সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করো। কোনটা বলো তো? এই যে দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ কি, এই সার্কিট আর এই সার্কিট বলতে চাইছি। তুমি জাস্ট এইরকমভাবে অ্যারেঞ্জ করেছিলে, আমি এটাকে একটু অন্যরকম দেখাবো। এই তো প্রসেস, এ বি পয়েন্ট সাইড ওয়াইজ থাকবে, এ বি পয়েন্ট যেই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে, তারা দুটো সাইডে আছে। বাকি অ্যারেঞ্জমেন্টটা এরকম 1 2 1 2 3 4 1 2 3 1 2 3 4, রাইট। এখানে আমরা বলছি একই ওয়েতে এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, আমি তো এখন এটাকে বলবো এ পয়েন্ট, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এই দুটো পয়েন্টের মধ্যে বের করতে হবে, জাস্ট আমি বলছি এক্সাম্পল। তাহলে এটা 1 2, এটা 3 4, কিন্তু এখানে একটা ফিফথ আছে, ফিফথটা কাজে আসবে না যদি ব্যালেন্স হয়ে যায়। এখন আমি ওই কন্ডিশনটা চেঞ্জ করার চেষ্টা করছি, যদি এটাকে ক্যাপাসিটার না বলে আমি রেজিস্টার বলতাম, আর এইখানে কোনো একটা ক্যাপাসিটার কানেক্ট করতে, আমি ক্যাপাসিটারও কানেক্ট করবো না, একটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন করতে যাচ্ছি এখন। তো ফার্স্ট যেটা আমি বলতে চাইছি যে সিম্পল, এখানে একটা কি আছে, ধরে নাও কিটা ওপেন আছে। এখন এটা একটা ক্যাপাসিটার, আমি কিছু একটা ভ্যালু দিয়ে দিলাম, ধরে নাও এটা 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার, এটা বললাম 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার, এটা বললাম আচ্ছা একই লজিক বলছি, সাপোজ 2 ওহম বললাম আর একটা 3 ওহম রেজিস্টার বললাম। ক্লিয়ার হয়েছে? এখন রেজিস্ট্যান্সের যেহেতু করনি, কিন্তু একদম মানে ক্লাস 10-এর বেসিক নলেজ থাকলেই এটা হয়ে যাবে। বলে দিচ্ছি কি হয়। সিম্পল দেখো, এখানে আমরা যেটা বলতে চাইছি এখন, যে যদি এই দুটো পয়েন্ট বলা হয় এ আর বি, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? 10 ভোল্টের ব্যাটারি মানে 10 ভোল্ট ডিফারেন্স, 10 ভোল্ট ডিফারেন্স, 10 ভোল্ট ডিফারেন্স। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি ভি এ বি, পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি ইজ 10 ভোল্ট, রাইট? ওকে। কিন্তু এখানে যতক্ষণ ওপেন আছে, আমাকে কোশ্চেনটা এরকম বলা হচ্ছে, বুঝতে পারবে একটু বাদে, এটা প্রবাবলি চার্জ ফ্লো ছিল, যে চার্জ ফ্লো যখন এটা কানেক্ট করব, কতটা চার্জ ফ্লো হবে, এটা ওপেন ছিল, এটা একটা কি বলছি, কি বলছে ফাইন্ড চার্জ ফ্লো through key, through K after connecting it. ক্লোজিং ইট বলছি, এটাকে ক্লোজ করলে কতটা চার্জ ফ্লো করবে। আচ্ছা, ফার্স্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিম্পল দুটো পয়েন্ট কনসিডার করো, এটাকে আমি বললাম পি পয়েন্ট, এটাকে বললাম কিউ পয়েন্ট। তাহলে পি অ্যান্ড কিউ দুটো ডিফারেন্ট পয়েন্ট বললাম। এখন কথাটা হচ্ছে এই পয়েন্ট যখন কি ওপেন, কে ওপেন যখন বলছি, কে ওপেন সিচুয়েশান একটা ডিসকাশন করছি, তাহলে ক্লিয়ারলি ভাবো যে কে যখন ওপেন হয়ে আছে এটার সঙ্গে এটা কোনো কানেকশান নেই, তাহলে এইখান থেকে এটা একটা আলাদা পাথ লুপ, এটা একটা ব্রাঞ্চ, এটা আলাদা একটা সেপারেট ব্রাঞ্চ নিজের মতো করে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল বলা হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালও তাই হবে। এই দুটো পয়েন্টের মধ্যে এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল যদি 10 ভোল্ট হয়, এটা যদি 10 ভোল্ট হয়, এটাও 10 ভোল্ট হবে, আবার এটাও 10 ভোল্ট হবে। তাহলে এখানে আমি যদি ডিফারেন্ট পয়েন্ট বলিও তাতে কিছু এসে যায় না। সাপোজ কি বলবে, A1 B1 বললাম এই পয়েন্টটাকে, A1 পয়েন্ট B1 পয়েন্ট, আর এটাকে বললাম A2 পয়েন্ট B পয়েন্ট, কনফিউশন জাস্ট দূর করার জন্য বললাম A2 আর B2 পয়েন্ট। এখন আমাকে বলা হচ্ছে যে এই A1 আর B1 এর মধ্যে পোটেনশিয়ালটাও 10 ভোল্ট, A2 B2 কোন কন্ডিশনে বলছি, কে যখন ওপেন বলছি। ওকে, তো ফার্স্ট যেটা হলো, যেটা হচ্ছে কে ওপেন থাকলে এই এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত না 10, A2 B2 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 10। ওকে, ভেরি গুড। এখন আমি আর ডিসকাস করছি না, এটা যদি কনফিউশন হয়ে যায় কিছু তাহলে ব্যাক করে তুমি ভিডিও দেখে নেবে, এটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে এই টু ক্যাপাসিটারের মধ্যে যখন সিরিজে কানেক্টেড আছে, কি বললাম, কে যখন ওপেন বলছো তখন এইটা যদি বলি আর এটা যদি বলি, এরকম সিরিজ কানেকশন, তুমি বলছো এই পয়েন্ট টু এই পয়েন্ট, যেটা A1 আর B1 বললাম,
তার মধ্যে আমি খুঁজতে চাইছি যে কার অ্যাক্রসে পোটেনশিয়াল কত হবে, রাইট? কার অ্যাক্রসে পোটেনশিয়াল কত হবে, ধরো এটা পি পয়েন্ট বলছো, তাহলে এটাকে আমি কি বলেছি, এটাকে C1 ক্যাপাসিটার ধরে নাও, এটাকে C2 ক্যাপাসিটার বললাম। তাহলে এই C1 ক্যাপাসিটার আর C2 ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ কত, সিরিজ কানেকশন আমরা কি বলেছিলাম, A1 আর B1 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যা আছে একটাই লাইনে বলছি, V1 উইল বি C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। MCQ বা কোনো নিউমেরিক্যাল সলভ করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে V1 ক্যাপাসিটারের জন্য ভোল্টেজ যেটা হবে সেটা হবে C2 বাই C1 প্লাস C2 অফ টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কত, ভি যেটা 10 বলতে চাইছো, টোটাল ভোল্টেজটা ওটা কি ওয়েতে শেয়ার করবে, এটা হচ্ছে এইটা। কত আসবে বলে দেখি, এটা ইকুয়াল টু কত লিখবো, C2 কত বলেছো, 2 আর 3 বলেছি, C2 হচ্ছে 3 2 প্লাস 3 ইন্টু 10 এলো কত, V1 ইকুয়ালস টু 5 2 10 6 ভোল্ট হয়েছে। যদি আমি সেম ওয়েতে বলতাম V2 ভোল্টেজ, তখন আমি চাইতাম V2 বলতে, এখানে আমি জাস্ট বলতে চাইছি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার C2, তখন আমি লিখতাম C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 অফ টোটাল ভোল্টেজ V, আর সেটা ইকুয়ালস টু কত হবে, 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 অফ 10। তাহলে আমি বলতে পারি V2 যে ভোল্টেজটা হবে, V2 যে ভোল্টেজ হবে সেটা 4 ভোল্ট। ক্লিয়ার হয়ে গেছে। এখন যে ক্যাপাসিটার C1 এর অ্যাক্রসে 6 ভোল্ট, যেটা ক্যাপাসিট্যান্স কম, অনেকবার রিপিট করেছি জিনিসটা, যেটা ক্যাপাসিট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজটা বেশি, যার ক্যাপাসিট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজটা কম। তাহলে আমি বলবো 2 মাইক্রোফ্যারাড অ্যাক্রসে 6 ভোল্ট, 3 অ্যাক্রসে 4 ভোল্ট। ওকে, এখন আমি নেক্সট নিচের লুপটার ক্ষেত্রে ডিসকাস করছি, যেহেতু তোমাদের রেজিস্ট্যান্সের ব্যাপারটা এখনো হয়নি, ওই কারণে জাস্ট ব্যাপারটা একটু বলতে হবে। ওকে, বলতে হবে বলতে দেখো, পরের ইয়েটাতে যাচ্ছি। আচ্ছা, এটা একটু সামনে রেখে করি, সুবিধা হবে। যেটা এই যে ব্রাঞ্চটা দেখো, এই ব্রাঞ্চটা আমি এখন দেখাতে চাইছি। কোন ব্রাঞ্চটা বলো তো, এই যে ওপরের A2B2 ব্রাঞ্চটা, এইটাকে আমি এখন দেখাচ্ছি এরকমভাবে যে এইটা নেক্সট বলো, এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, আমি পয়েন্টটাকে বলেছি কিউ পয়েন্টের মাঝে নোট করে থাক, এটাকে বলেছি A2 পয়েন্ট, এটা B2 পয়েন্ট, নিচের ব্রাঞ্চটা বলছি রেজিস্ট্যান্স যেটা দিয়ে কানেক্ট করা আছে। তাহলে সিম্পল আমি বলতে পারি এই পয়েন্টের যদি আমি পোটেনশিয়াল বলি, বা সিম্পল আমাকে এটা বলো, রেজিস্ট্যান্স যদি এটাকে R1 বলতাম, যেটা 2 ওহম বলছো, এটা R2 বলছো, যেটা 2 ওহম বলছি, এটা রেজিস্ট্যান্স 2 ওহম, এটার 3 ওহম বলেছি, তাহলে এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স বলবো। এটার লজিকটা আমি বলি, এটা কারেন্ট ইলেকট্রিসিটিতে ডিটেল ডিসকাস হবে, তাও একটু কুইক করে নিই ব্যাপারটা। যদি এখান থেকে এটার পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয় তাহলে কত হবে না, 10 ভোল্ট আমি বলে দিয়েছি। তাহলে কারেন্ট কত হবে, I ইকুয়ালস টু, এটা সিরিজে কানেক্টেড আছে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন কি হয়, I ইকুয়ালস টু ভি বাই আর। ভি কত, 10 ভোল্ট, আর কত না 2 প্লাস 3 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। আমি যদি R1 এর অ্যাক্রসে ভোল্টেজ বলি, V1 ইকুয়ালস টু কত লিখবো, I ইন্টু আর, তাহলে I ইন্টু R1, I কত 2 অ্যাম্পিয়ার বলেছো, আর কত 2 ওহম ইকুয়ালস টু 4 ভোল্ট, তাহলে V1 4 ভোল্ট। এখানে আমি বলবো V2 যেটা I ইন্টু R2 লিখবো, I ইন্টু আর, ভি ইকুয়ালস টু আই আর, হোমস ল থেকে জানি 2 ইন্টু 3 করবো, I2 ইকুয়ালস টু 6 ভোল্ট। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যার রেজিস্ট্যান্স এরকম ঠিক সেই রেশিওতে 2:3 4:6, এই যে ভোল্টেজ দেখো 2 এর জন্য 4, 3 এর জন্য 6, মানে এরা কিন্তু ওই রেশিওটাই মেনটেন করে। কোন রেশিওটা বললাম, যেটা তোমার নর্মালি রেজিস্ট্যান্সের রেশিও, সেটাই হচ্ছে ভোল্টেজের রেশিও। ওকে, নেক্সট আমি এবার সার্কিটে একটু যাচ্ছি, প্রসেসটা কি হতে যাচ্ছে এবার একটু ফলো করো। আমাকে কোশ্চেনটা কি করেছিল, এটা একটা ক্যাপাসিটার দেওয়া ছিল, এটা একটা ক্যাপাসিটার দেওয়া ছিল, এই দুটো ক্যাপাসিটার 2 আর 3। এবার বলছি একটা রেজিস্টার এখানে কানেক্ট করেছিলে, এখানে একটা রেজিস্টার কানেক্ট করেছিলে, দিয়ে ব্যাটারি জয়েন করে দিয়েছিলে, বলে দিয়েছিলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট। ওকে, এখন আমি এটা যদি কোনো একটা ভোল্টেজ ধরে নিই, ধরে নাও আমার ভোল্টেজটা V0 বললাম, তাহলে এর থেকে একটু ভেবে নাও C2 যে ক্যাপাসিটার বলেছিলাম তার ভোল্টেজ ছিল, মনে থাকবে আশা করি, C2 যে ভোল্টেজটা বলেছিলাম তার একটা ভোল্টেজ কত ছিল, 4 ভোল্ট। 4 ভোল্ট মানে আমি বলতে পারি এখান থেকে ভোল্টেজটা, তো এবার ব্যাটারির কানেকশানটা দেখো, বুঝতে পারবে যে এখান থেকে তো পরপর ভোল্টেজগুলো ইনক্রিজ করে, রাইট না?
এই দিকে ভোল্টেজ বাড়ে, তাহলে এখানকার ভোল্টেজের থেকে এটা বলবো এই পয়েন্টে ভোল্টেজ কত, ভি নটের থেকে আরও 10 বেশি। আচ্ছা, ভি নটের থেকে তুমি বলেছো সি2 ক্যাপাসিটার কত ভোল্টেজ নিয়েছে, 4 ভোল্ট। সি2 ক্যাপাসিটার কত ভোল্ট নিয়েছে, 4 ভোল্ট। তাহলে 4 ভোল্ট হায়ার করো, 4 ভোল্ট হায়ার করলে কত হবে, এই পয়েন্টে ভোল্টেজ যদি আমি বলি, যেটাকে পি পয়েন্ট বলেছো, সেই পয়েন্টে ভোল্টেজ বলবো ভি নটের থেকে কতটা বেশি, 4 হায়ার, ভি নট প্লাস 4। এই পয়েন্টে কি বলেছো, কিউ। এই পয়েন্টের ভি নট যদি ভোল্টেজ হয় এদিকে পরপর বেড়ে বেড়ে, এটা আলটিমেট যা ভোল্টেজ তার থেকে তো 10 এদিকে হায়ার, আগেও এটা ডিসকাস করেছি। তাহলে এর থেকে আরও কত বাড়বে, এটা হচ্ছে ভি নট প্লাস 6, ভি নট প্লাস 6 হতে যাচ্ছে। তাহলে কিন্তু গন্ডগোল হলো, কেসটা কি না, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স একটা থেকে গেছে। তাহলে একটা কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া হয় যদি অবভিয়াসলি কারেন্ট ফ্লো করবে, তাই না? এই পয়েন্ট থেকে এটা যদি কানেক্ট করে দেওয়া হয় একটা চার্জ ফ্লো হবে। এখন আমাকে ওটাই ক্যালকুলেট করতে বলেছে যে এখান থেকে এটা কানেক্ট করলে, বা বেসিক্যালি আমাকে যদি কোশ্চেনটা এরকম বলতে যে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট পি অ্যান্ড কিউ, খুব ইজিলি ক্যালকুলেট করতে পারতাম। এই যে এটা +4 এটা +6, তেমন 2 ডিফারেন্স একটা আছে, আর এটা হায়ার হবে, রাইট? তো এখানে এটা, আচ্ছা এটাকে C1 বলেছিলাম, এটাকে R1 বলেছিলাম, এটাকে R2 বলেছিলাম। বুঝতে আশা করি অসুবিধা হবে না, কারণ ডায়াগ্রামটা একদম সিম্পল টাইপ। এবার আমি বলতে চাইছি জাস্ট তুমি যদি এইটার সাথে এটাকে জয়েন করে দাও, তাহলে কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলে কী হবে, এইটার কানেকশান মানে এটা যে এই পয়েন্টের যে ভোল্টেজটা এটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাবে, এই কথাটা যেন মাথায় থাকে। কি বললাম, যে এটার সঙ্গে এটাকে যদি জয়েন করে দেওয়া হয়, এটার সঙ্গে যদি জয়েন করে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু ডিরেক্টলি এটা যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা এখানে মেনটেন হবে। এটার লজিক কি, এটার লজিক যদি ভাবো তাহলে সিম্পল বলবো যে যখন একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেওয়া হবে, নেক্সট ভিডিওতে আমরা জাস্ট ওই টপিকটা ডিসকাস করবো, যে যখন একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা হবে তখন ক্যাপাসিটার একটা টাইপের বিহেভিয়ার শো করবে, রেজিস্টার একটা টাইপের বিহেভিয়ার শো করবে। ক্যাপাসিটার কি করে না, ও চার্জ স্টোর করে নিয়ে স্যাচুরেট করে যায়, মানে ক্যাপাসিটারের দুটো প্লেটের অ্যাক্রসে কিছুটা অ্যামাউন্টে চার্জ ম্যাক্সিমাম গ্যাদার্ড হয়ে যাবে, দেন কিছু আর কন্টিনিউ প্রসেস চলবে না, কোনো ডাইনামিক প্রসেস নয়। ক্যাপাসিটারটা ফুললি চার্জ স্টোরেজ বাস কমপ্লিট, স্টেডি হয়ে থেকে যাবে, মানে কনস্ট্যান্ট হয়ে থেকে যাবে। কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে প্রসেসটা একটু উল্টো, কি না ওর ক্ষেত্রে প্রসেসটা কন্টিনিউইং, এটা একটা কমপ্লিট পাথ না, এর ক্ষেত্রে কী বলছি, এটা ওপেন, এখানে একদম আইসোলেটেড আছে, তাহলে চার্জটা জাস্ট আসবে, গ্যাদার্ড হয়ে যাবে, প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে না, যে এখান থেকে এখানে চার্জ ট্রান্সফার হচ্ছে কন্টিনিউ না, জাস্ট চার্জগুলো প্লেটে এসে গ্যাদার্ড বাট স্টপ প্রসেস। কিন্তু এখানে দেখো এটা একটা ক্লোজড লুপ ফর্ম করছে, রেজিস্টারের ভেতর দিয়ে কন্টিনিউয়াস একটা কারেন্ট ফ্লো করতেই থাকবে। তো এটা একটা স্টেডি পাথ, এটা একটা ওপেন পাথ, এটা ফার্স্টে চার্জ গ্যাদার হয়ে স্টপ করে যাবে, এটা কিন্তু স্টেডি হবে। তাহলে এটার ক্ষেত্রে যা প্রসেস সেটা সেরকমই মেনটেন হবে। তাহলে এই পয়েন্টে ভোল্টেজটা কিন্তু আমার অলওয়েজ কারেন্ট ফ্লোর জন্য এক্স্যাক্টলি আমার এই পাথে যেহেতু কারেন্টটা ফ্লো করবে, সেটা এখানে কানেক্ট থাকুক না থাকুক, কারণ হচ্ছে এটা কানেক্ট থাকলেও তোমার কিন্তু এদিকে কোনো কারেন্ট যাওয়ার রাস্তা নেই, এটা একটা আইসোলেটেড পাথ, এই জায়গাটা ব্লক হয়ে আছে। চার্জ ইনিশিয়ালি এসে গ্যাদার হয়ে যেতে পারে, বাট প্রসেসটা কন্টিনিউ হতে পারে না, যে চার্জ ফ্লো চলছে একদিক দিয়ে ঢুকছে বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস প্রসেস না, এটার জন্য হতে পারে। তো এখান থেকে যখন এটাকে কানেক্ট করবে কোনো কানেক্টিং সেকশন দিয়ে, কানেক্টিং ওয়্যার দিয়ে যখন জয়েন করবে, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই ভোল্টেজটা সাডেনলি পাল্টে গিয়ে যখন কানেক্ট করে দেবে, আমি আগে পর্যন্ত এটা দেখালাম, কানেক্টিং করার পরে এই ভোল্টেজটা সাডেনলি V0+6 হয়ে যাবে ইমিডিয়েট কানেক্ট করার সঙ্গে সঙ্গে। ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আমি সিচুয়েশানটা উইথ কানেকশান আর উইথাউট কানেকশান দেখাচ্ছি। উইথ কানেকশান দেখাবো, উইথাউট কানেকশান আগে দেখাই। উইথাউট কানেকশানে যেটা হলো, যখন কি ওপেন আছে, উইথাউট মানে কে ওপেন যখন বলছো, কে যখন ওপেন বলছি, কে ওপেনের কেসটা আমি কীভাবে ডিসকাস করতে পারি, সেখানে দেখে নাও এর অ্যাক্রসে ভোল্টেজ কত বলেছিলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত বলেছিল, আশা করি মনে থেকে গেছে তখন। এটা আমি ওপরের লাইনেও দেখিয়েছিলাম, জাস্ট 6 ভোল্ট অ্যান্ড 4 ভোল্ট আগের পেজটাতে। তাহলে 6 ইন্টু এটা কত, 2 মাইক্রোফ্যারাড ছিল, 2 মাইক্রোফ্যারাড। এটা ছিল কত, আগে ওপেন বলছি, এটা কত ছিল 6 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড সরি। এটা চার্জ কত হবে বলো, কিউ ইকুয়ালস টু সিবি, ওপর ভোল্টেজ দেখতে পাচ্ছ কত ভোল্ট বলেছিলে, এটার জন্য বলেছিলে 2 মাইক্রোফ্যারাড 6 ভোল্ট, এটা বলছেন 3 মাইক্রোফ্যারাড 4 ভোল্ট, চার্জ কত হয়, কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে আমি বলতে পারি এর ক্ষেত্রে চার্জটা হবে 2 × 4 12 মাইক্রোকুলম, এর ক্ষেত্রে 4 × 3 12 মাইক্রোকুলম। তাই হয় সিরিজের ক্ষেত্রে 12 মাইক্রোকুলম। কনসেপ্টটা কি, এদিকটা হায়ার ভোল্টেজ বলেছিলাম, তাহলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ, রিলেটিভলি এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ। তাহলে এখানে আমি ব্যাপারটা এরকম বলতে চাইছি, প্লাস বলতে কত
+12 -12 +12 -12। আমরা আগে এটা ডিসকাস করেছি ক্যাপাসিটরের চার্জ বলতে কি বোঝায়। 12 মাইক্রোকুলম ক্যাপাসিটরের চার্জ বলতে ক্যাপাসিটরের পজিটিভ প্লেটে +12, নেগেটিভ প্লেটে -12। তো এটা ওভারঅল আমি প্রসেসটা বুঝে গেছি যে এখানে সিরিজের ক্ষেত্রে এই প্রপার্টি হওয়া উচিত অ্যান্ড হয়েও আছে, ঠিক আছে। যখন এটা কে ওপেন হয়েছিল কোনটা, এইটা, কারণ আমি এখানে একদম ইন্ডিপেন্ডেন্ট পাথ বলে বলতে পেরেছি। কিন্তু কে ক্লোজড হলে ব্যাপারটা কেমন হয়, তার থেকে ইন্টারেস্টিং যেটা মাথায় রাখতে হবে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এই জায়গাটা তুমি একটু ভেবে নাও তো, একটু আইসোলেটেড ছিল। আমি আগেও এটা অনেকবার ডিসকাস করেছি কম্বিনেশন বোঝানোর সময়। তাহলে সেখানে দেখো যে +12 আর -12, এটা বলতে আমি কি বলছি, এটা -12 কুলম আছে, -12 মাইক্রোকুলম বলছো, আর এটা +12 মাইক্রোকুলম, +12 মাইক্রোকুলম, -12, এটা +12 মাইক্রোকুলম, রাইট? এই তো প্রসেস। তো সেখানে আমরা বলছি যে এই আইসোলেটেড সেকশন ডট ডট দিয়ে যেটাকে সেপারেট করলাম, সেটা কিন্তু কারোর সাথে কোনোভাবে কানেক্টেড নয় যতক্ষণ কে ওপেন হয়ে আছে। তাহলে সেখানে কারোর কাছে কোনো চার্জ আসার চান্সও ছিল না, আর নর্মালি আমরা দেখতেও পাচ্ছি যে চার্জ 0 হয়ে আছে। +12 আর -12 কত হয়, 0 চার্জ আছে, তাহলে ওখানে কোনো চার্জ স্টোর হয়নি। এখন প্রসেসটা গন্ডগোল হবে যখন কে ক্লোজ বলছো। যখন কে ক্লোজ বলছো মানে কিটা, এটা আমি কে কোথায় রেখেছিলাম, এখানে একটা কে ছিল কি, তাহলে কে যখন ক্লোজ বলছি তখন কি সিচুয়েশান, তখন আমরা বলছি যে প্রসেসটা একটু পাল্টে গেছে। আমি জাস্ট ভোল্টেজটাই ডিসকাস করে দেবো, আর কিছু বলতে লাগবে না। এখন তুমি বলবে এই ক্যাপাসিটার আর এই ক্যাপাসিটারের ডিফারেন্স কি দাঁড়িয়েছে। না, এটাকে অ্যাজ ইউজুয়াল ক্যাপাসিটেন্স তো তুমি পাল্টাতে পারো নি, 3 মাইক্রোফ্যারাড। এটা কত বলবো, 2 মাইক্রোফ্যারাড। এটার ভোল্টেজ কত হয়েছে বলো, বলতে পারবে এটার ভোল্টেজ? এটার ভোল্টেজ এখন হয়ে গেছে এই যে V0, আচ্ছা এটা দিক দিয়ে বলো, V0 + 6, এই যে V0 + 6, V0 + 6 কত হয়ে গেছে, 6 ভোল্ট হয়ে গেছে, 6 ভোল্ট হয়ে গেছে। এর ক্ষেত্রে বলো, এখান থেকে এটা তো 10 আমার মেনটেন করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভোল্টেজটা আমার 10 ছিল, তাহলে এখন কিন্তু উল্টো হয়ে গেল। এখন কিন্তু ক্যাপাসিটার ফলো করে ভোল্টেজ হলো না, রেজিস্ট্যান্সকে ফলো করে ভোল্টেজ হলো। কারণ রেজিস্ট্যান্স ফলো করতে গেলে এই পয়েন্টে ভোল্টেজ V0 + 6 হবে, আর সেইটা ফলো করতে গেলে এই পয়েন্টে ভোল্টেজ ক্যাপাসিটারের মতো নয়, রেজিস্টারের মতো হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন আমি যদি রেজিস্টারের মতো ভোল্টেজ বলি, মানে এই অ্যাক্রস এই সাইডে আমার 6, এই সাইডে 4, তাহলে কিন্তু এই ভোল্টেজ, তাহলে এখন চার্জের ভ্যালুগুলো পাল্টে গেছে। কীরকম, এর চার্জ কত বলবো তাহলে, Q = CV, 4 2 যা 8 মাইক্রোকুলম বলবো। এর কত বলবো, 6 3 যা 18 মাইক্রোকুলম বলবো। এখন প্রসেসটা এরকম যে কি বোঝায়, অবভিয়াসলি এদিকে ভোল্টেজ হায়ার, তাহলে এদিকে +8 বলবো, -8 বলবো, মাইক্রোকুলম অবভিয়াসলি মাইক্রোকুলম। আর এটা বলছি +18 মাইক্রোকুলম, আর এটা -18 মাইক্রোকুলম। কিন্তু গন্ডগোল অনেক হয়ে গেছে, যেটা বলছি এই আইসোলেটেড সেকশন এখন কিন্তু আর আইসোলেটেড নেই। এটাকে কিন্তু আইসোলেটেড বলা যায় না, কারণ এখান থেকে কেউ চার্জ নিতে পারে, দিতে পারে, কারোর সাথে কানেক্ট হয়ে গেছে না, যে রেজিস্টিভ সেকশনের সাথে যখন কানেক্ট করে দিয়েছো তখন কি হয়েছে, ব্যাটারির সঙ্গে কানেকশান, তো তাহলে চাইলে কিন্তু চার্জ ফ্লো করতে পারে। আর এটাই হয়েছে এখানে। এবার ভাবো এই সেকশনটায় চার্জ নেট কতটা আছে বলো তো, একটু ফলো করো আগেরটা আর এটা। আগেরটা +12 -12, মানে সিরিজে কন্ডিশন স্যাটিসফাই করেছিল, আইসোলেটেড ছিল বলে। কিন্তু এখন আইসোলেটেড নয়, আমি চাইলে চার্জ চেঞ্জ করতে পারি। আমাকে অ্যাকচুয়াল কেসটা ডিসকাস করতে হবে, যা হয়েছে সেটাই বলতে হবে, মানে অন্য কোনো লজিক ইউজ করা যাবে না। এখন চার্জ বলছি 18, কত ফ্লো করেছে, তাহলে আমি বলতে পারি +10 মাইক্রোকুলম, +10 মাইক্রোকুলম চার্জ উইল বি ফ্লো থ্রু দ্য কি আফটার কানেক্টিং দ্য কি। যদি কিকে কানেক্ট করো তাহলে আমি কত বলতে পারি, কিউ চার্জ ফ্লো কত বলবো, চার্জ ফ্লো ইকুয়ালস টু, এই যে এখন নেট চার্জ, আগে নেট চার্জ কত ছিল, এই সেকশানে এই আইসোলেটেড ডট ডট যেটা দেখিয়েছিলাম কোনো চার্জ ছিল না, চার্জ ফ্লো কত বলবো, 0। আর এখন হয়ে গেছে কত, নেট চার্জ কত, +18 -10, মানে +10 মাইক্রোকুলম। এতটা অ্যামাউন্টে নেট চার্জ কোথাও না কোথাও এসছে কী করে, কী দিয়ে ফ্লো করেছে। তাহলে কি কানেক্ট করলে এটা আমরা বলতে পারি যে চার্জ ফ্লো একটা হবে, যদি এই কন্ডিশনে দাঁড়ায়। সেখানে কিন্তু মাথায় রাখতে হবে কি কন্ডিশনে চার্জ ফ্লোটা কখন হবে না চার্জ ফ্লো বলে দেখি, সেটা একটা কন্ডিশন বলছি। যে চার্জ ফ্লো না হতে গেলে কি আমার লাগবে, খুব সিম্পল টাইপের কনসেপ্ট। তুমি ভেবে নাও ব্যাপারটা, যে যদি আমি রেজিস্টার মানে ক্যাপাসিটারটাকে এরকম চুজ করতাম, ক্যাপাসিটার এটা C1 ছিল, এটা C2 ক্যাপাসিটার বললাম, আমি কিটাকে এখানে কানেক্ট করলাম।
অ্যাজ ইউজুয়াল এখানে রেজিস্টার ড্র করেছি R1, এখন আমি রেজিস্টার ড্র করলাম R2 এখানে। ব্যাটারি কানেক্ট করবো কোথায়? এখানে। এখন আমি প্রসেসটা বলছি যে এর ক্ষেত্রে ভোল্টেজ এর সাথে ম্যাচ করাতে গেলে তুমি বললে 2 মাইক্রোফ্যারাড, আমি বললাম 3 মাইক্রোফ্যারাড। যদি আগের প্রসেসটা ফলো করো বুঝতে পারবে যে এটাকে যদি আমি 3 ওহম বলতাম, এটাকে যদি 2 ওহম বলতাম, তাহলে কিন্তু মিলে যেত। দেখতে পাচ্ছ আশা করি 2 3 হলে 3 2 হলে তবে ম্যাচ করতো। মানে আমি যদি এটাকে রেজিস্ট্যান্স R1 বলি, এটা যদি রেজিস্ট্যান্স R2 বলি, এটা যদি ক্যাপাসিটার C1 বলি, এটা যদি ক্যাপাসিটার C2 বলি, যদি ক্যাপাসিটার হতো C1/C2 ইকুয়ালস টু C3/C4, মানে এই জায়গাটা কোনো ক্যাপাসিটার থাকলে সে চার্জড হতো না, কোনো রেজিস্টার থাকলে কারেন্ট ফ্লো হতো না, কিছুই হতো না, যদি C1/C2 ইকুয়ালস টু C3/C4 হয়। আমরা হুইটস্টোন ব্রিজ বলে দিয়েছি সেটার নাম। ব্যালেন্স কন্ডিশন তার এই কন্ডিশনে এখানে রেজিস্টার হলে কি বলতাম, চারটেই যদি রেজিস্টার হতো R1/R2 ইকুয়ালস টু R3/R4, একই কথা। কিন্তু যখন গুলিয়ে ফেলছো যে সি আর রেজিস্টার মিলিয়ে রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার, তখন কন্ডিশনটা এটাই যে ব্যালেন্স কন্ডিশন। কি বলবো? ব্যালেন্স বলতে এখানে ব্যালেন্স ঠিক বলা উচিত নয়, কিন্তু ব্যালেন্সড কন্ডিশন বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে মাঝখানে যদি কোনো চার্জ ফ্লো হবে না, কোনো ক্যাপাসিটার থাকলে সেটা চার্জ স্টোর হবে না, কোনো ভোল্টেজ পাবে না, কোনো রেজিস্টার কানেক্ট রাখলে তার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো সেটাই বলছি যে ব্যালেন্স কন্ডিশন এখানে কি দাঁড়ালো, এটার ক্যাপাসিটেন্সের উল্টো রেশিও যেন এটা হয়, মানে C1/C2 ইকুয়ালস টু R2/R1। তাহলে কিন্তু তুমি একই কথা বলবে, কোনো কি কানেক্ট করলে চার্জ ফ্লো হবে না, যদি এই কন্ডিশন দাঁড়ায়। যদি কোনো রেজিস্টার কানেক্ট করি তার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, যদি কোনো ক্যাপাসিটার কানেক্ট করি তার ভিতর দিয়ে যদি কোনো ক্যাপাসিটার কানেক্ট করি সেটা কোনো ভোল্টেজ পাবে না, মিনস সেটা কোনো চার্জ হবে না, এটা ভি ভোল্টেজ। ওকে, এই হলো তোমার মোটামুটি এটা একটা কন্ডিশন, বা এটার রেজিস্ট্যান্সের সঙ্গে একটা মিক্স আপ করলে হুইটস্টোন ব্রিজ যেটা হয়। লাস্ট আরেকটা আমরা করব, আরেকটা বলতে ওটা খুব কমন টাইপের একটা কোশ্চেন, অনেকবার অনেক জায়গায় এসছে, এটা খুব ইজিলি দেখতে পাবে যে কোনো জায়গায়। সেটা হচ্ছে কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্ট, কোনো একটা বলছি, কিউবিক্যাল শেপ অ্যারেঞ্জমেন্ট বলছি। এটা আমি 11 করে দিয়েছি, তাহলে এটা ক্লিয়ার হবে। কিউবিক্যাল কোনো অ্যারেঞ্জমেন্ট অফ ক্যাপাসিটার বলছি। আচ্ছা, এগুলো কিন্তু রেজিস্টারের জন্য একই ওয়েতে ডিসকাস করা হবে, তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে যেহেতু আমরা ক্যাপাসিটার করে ফেলছি। কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্যাপাসিটার, এটার ক্ষেত্রে আমার সাজেশন হবে রেজাল্টটা ডিরেক্টলি মনে রাখা সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, ফার্স্টে আমরা স্ট্রাকচারটা দেখাই। এখানে আমরা একটাই ডিসকাস করব, ডিসকাশনটা অনেক টাইপের হয়, সিম্পল টাইপে একটু করার চেষ্টা করব। ধরে নাও আমি স্ট্রাকচারটা এরকম দেখাচ্ছি, C1 ক্যাপাসিটার, প্রত্যেকটা আইডেন্টিক্যাল ক্যাপাসিটার, এর বাইরে হবে না, কমপ্লিকেটেড হয়ে যাবে আরও, কারণ এমনিই বুঝতে পারবে, এমনি ক্যাপাসিটার দিয়ে করলেই আমি অনেকটাই কমপ্লিকেটেড বুঝতেই পারবো। তো তারপরে যদি আনইকুয়াল ক্যাপাসিটার দিয়ে বানাও স্ট্রাকচার, তো গেলেই। আচ্ছা, এইটা এরপরে বলছি চলো, প্রত্যেকটা ক্যাপাসিটার আইডেন্টিক্যাল, আশা করি বুঝে গেছে কী করতে চাইছি। কিউবিক্যাল একটা স্ট্রাকচার বানাতে চাইছি, সেখানে প্রত্যেকটা সাইডে একটা করে ক্যাপাসিটার থাকবে। দেখতে যতটা ইন্টারেস্টিং লাগছে, ব্যাপারটা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে। তো এটা প্রসেসটা অনেকটা ডিফিকাল্ট, ডিরেক্ট রেজাল্ট মনে রাখতে হবে। এমসিকিউর ক্ষেত্রে তো একদম চোখ বন্ধ করে মারবে, মানে মনে রেখে। তো প্রসেসটা কীরকম, প্রত্যেকটা আমি আইডেন্টিক্যাল ক্যাপাসিটার বলছি, এগুলো আর লিখে ইয়ে করছি না, এখানে দেখতে বাজি করছি না। এখানে কতগুলো পয়েন্ট হয়, বিটুইন 2 পয়েন্টস অলওয়েজ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বললে তো তুমি পয়েন্ট দুটো জানতে চাইবে না। তাহলে সাপোজ আমি তোমাকে কয়েকটা পয়েন্ট দিলাম, আমি বললাম এটা একটা পয়েন্ট এ, আচ্ছা পি দিয়ে বলো, পি পয়েন্ট, এটাকে আরেকটা পয়েন্ট বলো কিউ,
আচ্ছা, এটাকে বলা হয় মানে সলিড স্টেট কেমিস্ট্রি যদি করে থাকো, হ্যাঁ হয়ে যাবে আশা করি এতদিনে। তো এটাকে বলা হয় ডায়াগোনাল পয়েন্ট, ডায়াগোনালি অপোজিট দুটো পয়েন্ট। এটা বডি ডায়াগোনাল। আর এটাকে বলা হয় ফেজ ডায়াগোনাল। আশা করি বুঝতে পারছো। এটাকে আর পয়েন্ট বললাম, পি কিউ একটা পয়েন্ট বললাম, পি আর একটা পয়েন্ট বললাম, পি এস আর একটা পয়েন্ট বললাম। তিনটে কোশ্চেন হবে এখান থেকে, মানে জাস্ট আমি তিনটে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করবো বিটুইন টু পয়েন্ট বলে। আচ্ছা, এখানে তুমি এস পয়েন্ট মানে সেখানে সেটা এটা নিতে পারতে, সেটা এইটা নিতে পারতে, যে কোনো একটা। আর পয়েন্ট বলতে এটা নিতে পারতে, আর পয়েন্ট বলতে এটা নিতে পারতে, আর পয়েন্ট বলতে এটা নিতে পারতে। বুঝতে পারছো আশা করি। তো সেটা ম্যাটার করে না, আমি জাস্ট পয়েন্ট বলছি। মানে বেসিক্যালি বডি ডায়াগোনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি, ফেস ডায়াগোনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি, আর জাস্ট দুটো সাইডের মধ্যে যদি আমি কনসিডার করি তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি। ডিরেক্টলি কিছু রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে। আমি ফার্স্টটা দেখাবো, ম্যাক্সিমাম তোমাদের ফার্স্টটা আসে, তার বেশি কাজে আসবে না তেমন একটা। আচ্ছা, আমি ফার্স্ট বলছি এই যে পি আর কিউ। ফার্স্ট আমি কোশ্চেনটা এরকম করছি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন বলছি, বলছি পি অ্যান্ড কিউ, বি বলছি পি অ্যান্ড আর, সি বলছি পি অ্যান্ড এস। তিনটে কোশ্চেন করলাম। ওকে, ফার্স্ট আমি বলছি পি অ্যান্ড কিউ এর মধ্যে। এইখানে একটা ইজি ওয়ে আছে, আমরা ডিসকাস করব এটাকে যদি ব্যাটারির সঙ্গে কানেক্ট করবে। সিম্পল ইমাজিন করো এটা একটা ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছি। ওকে, ভেরি গুড। এবার আমি যেটা বলতে চাইছি, এইখান থেকে যে কোনো একটা পাথ চুজ করো তো। মানে আমি পি থেকে কিউতে যাব, তুমি কোন রাস্তাটা চুজ করতে চাইবে? অবভিয়াসলি ইজিএস রাস্তা তুমি চুজ করবে। ইজিএস বলতে দেখো প্রত্যেকটা একই রাস্তা হবে। আমি বললাম এখান থেকে যাব এখানে, কীরকম বলছি, এখান থেকে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে। তাহলে তিনটে সাইড তোমাকে ট্রাভেল করতে হবে অ্যাটলিস্ট 1 2 3, 1 2 3, 1 2 3। কিন্তু তুমি যদি এরকম বলো 1 2 3 4 5, কমপ্লিকেটেড করতে যেও না। এমনি সিম্পলেস্ট ওয়ে আমি বলছি সেটা দিয়ে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিম্পলেস্ট ওয়েতে আমি ভাববো 1 2 3, তিনটে অ্যাটলিস্ট ট্রাভেল করবো। 1 2 3, যে কোনো তিনটে ট্রাভেল করতে হবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আমি কোনো একটা পাথ আমি ফলো করছি, এটা দিয়ে দেখাই। আচ্ছা, আগে এটা ব্যাপারটা বোঝাই। ফার্স্ট দেখো, যদি আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করতাম, সাপোজ তোমাকে ডিসকাস করলাম যে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছি, জাস্ট প্রসেসটা আমি আবারও বলছি, এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে, তেমন একটা সলিউশন দেখাতে লাগবে না। তাও এইটার সলিউশনটা দেখে রাখতে পারো, কখনো কখনো খুব মানে ইয়েতে চলে আসতে পারে, খুব ব্যাড লাক থাকলে। কিন্তু এছাড়া বাকিগুলো আর আসবে না, বাকিগুলো সলিউশন দেখতে লাগবে না। এটার আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে সিম্পল বলবে, ধরে নিলাম ব্যাটারি কানেক্ট করেছো। তাহলে ব্যাটারি যদি কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করে, আমি বলবো কিউ চার্জ ফ্লো করালো ধরে নাও। তাহলে ফার্স্ট এই চার্জটা এসে দেখো, এগুলো সব সিমেট্রিক টাইপের লাগছে। তাহলে এইখানে যদি কিউ চার্জ ঢোকে, এই কিউ চার্জ কী চাইবে? তিনজনকে ইকুয়ালি যদি দেখতে পায়, তাহলে একদম ইজিয়েস্ট ওয়ে, মানে একদম সিম্পলেস্ট বলি, যদি কিউ/3, এখানে যাবে কিউ/3, রাইট? ওকে, কিন্তু এটা কিউ/3 মানে কত? এটা কিউ/3। এই কিউ/3টা পরের ব্রাঞ্চে ডিভাইড হবে, তো মানে এটা প্লাস কিউ/3 যদি হয়, এটা মাইনাস কিউ/3 হবে। প্লাস কিউ/3 হলে এটা কত? মাইনাস কিউ/3 হবে। এখন মাইনাস কিউ/3 দেখো, এইটা একটা আইসোলেটেড সেকশন, এটা ডিভাইড হবে কোথায়? মাইনাস কিউ/3 দুটো পার্টে। মাইনাস কিউ/3 এমনিতে থাকলে কি রিমেনিং প্লাস কিউ/3 থাকবে, টোটাল 0, তো এই পার্টটা আইসোলেটেড। তাহলে এইটা ইকুয়ালি ডিভাইড হয়ে গেল কত? প্লাস কিউ/6, প্লাস কিউ/6। এর অপোজিট প্লেটে প্লাস কিউ/6 হবে। তারা আবার এই দিক থেকে ভাবো, এই দিক থেকে আসবে কি মাইনাস কিউ/6, তাহলে কত হবে? মাইনাস কিউ আসবে, মাইনাস কিউ/3, মাইনাস কিউ/3, মাইনাস কিউ/3 মিলে গেছে। দেখো প্লাস কিউ/3 মানে মাইনাস কিউ/6 আসবে এখানে, এখানে একটা আসবে মাইনাস কিউ/6। এই চার্জটা কোথায় প্রোভাইড করবে? এখানে। এটা একটা মাইনাস কিউ/6 হবে, প্লাস কিউ/6 হবে, এ প্লাস কিউ মাইনাস কিউ/3 প্লাস কিউ/6 প্লাস কিউ/6। যে কোনো একটা লুপে ফলো করে তুমি বুঝতে পারবে। এখন আমি বলছি এইখান দিয়ে স্টার্ট করো, এখান দিয়ে স্টার্ট করো। কোথায় বললাম? এই একটা পাথ ফলো করছি, তোমাকে করাচ্ছি।
সবসময় দেখবে ঠিক এই জিনিসটাই হবে, যেই পাতেই তুমি যেতে চাও না কেন এক্স্যাক্টলি এই প্রসেসটাই তুমি ফলো করবে, মানে এইরকম জিনিসটাই পাবে। আমি পি থেকে কিউতে জাস্ট আমি এই পয়েন্টটা সাপোজ কনসিডার করছি যে এটা পি পয়েন্ট বললাম আর এটা কিউ পয়েন্ট বলছি। তাহলে এই পয়েন্ট থেকে একটা ক্যাপাসিটার কত চার্জের? Q/3 চার্জের, পরেরটা Q/6 চার্জের, পরেরটা Q/3 চার্জের। এটা হতেই হবে, মানে তুমি পাথে তিনটে ক্যাপাসিটার পাবে, দুটো সাইডে Q/3 ক্যাপাসিট্যান্সের, কারণ কিউটা এসে তিনটে পার্টে ডিভাইড হয়ে গেছে, পরেরটা দুটো পার্টে ডিভাইড হয়েছে, যে কারণে Q/6 হয়ে গেছে। Q/3 Q/6 Q/3 ইজি, বাস আর কিছু লাগবে না। এই লজিকটা অ্যাকসেপ্ট করে নিতে পারলে সিম্পল। এখন তুমি বলছো পি আর কিউ এর মাঝে ভোল্টেজ কত দিয়েছো? কত ভোল্টেজ দিয়েছিলে? ভি ভোল্টেজ ব্যাটারি দিয়েছিলে না? তাহলে ভি ভোল্টেজ দিয়েছিলে। তাহলে আমাকে এবার বলো যে এইটাকে যদি আমি ক্যাপাসিটার বলি, এটা সিরিজ নয় যদিও, যদি এটা সিরিজ কানেকশন ভাবতে যেও না, সিম্পল আমি বলছি যে এর ক্ষেত্রে যদি প্রত্যেকটা আইডেন্টিক্যাল ক্যাপাসিটার হয়, হয়েছে, প্রত্যেকটা যদি আইডেন্টিক্যাল ক্যাপাসিটার হয় তাহলে সিম্পল, এটা কিন্তু সিরিজ কানেকশন নয়, আমি জাস্ট পাথটা দেখাচ্ছি তোমাকে। তাহলে এইটার চার্জ কত? এইটা Q/3, এটার কত? Q/6, ওকে। তাহলে এবার আমাকে সিম্পল বলো, এবার আমাকে সিম্পলি বলো যে যদি এখান থেকে আমি ডিসকাস করি যে এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ মিলিয়ে তো টোটাল ভি ভোল্টেজ হবে, তার মানে V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3 মিলিয়ে তোমার টোটাল ভোল্টেজ ব্যাটারির যেটা ভি বলছো। এখন লজিকটা এটা, এর যদি ক্যাপাসিট্যান্স আমি C1 বলি, প্রত্যেকটা যদি, আচ্ছা প্রত্যেকটা যদি C করে ধরে নেওয়া হয়, তাহলে C ভোল্টেজ মানে V ইকুয়ালস টু Q/C, Q ইকুয়ালস টু CV, V ইকুয়ালস টু Q/C। তাহলে আমি বলতে পারি Q/C মানে কত দাঁড়াবে? লিখে নাও, প্রত্যেকটা C করে, প্রত্যেকটি ক্যাপাসিট্যান্স C করে ধরে নিলাম, C। তাহলে আমি বলবো ফার্স্টটা হচ্ছে Q/3C প্লাস পরেরটা হচ্ছে Q/3C প্লাস পরেরটা কত বলতে চাইছো? সরি সেকেন্ডটা 6C হবে না, সরি, চার্জ কত হয়েছে? Q/6 বলছো, Q/6C Q/3C ইকুয়ালস টু ভি কত বলছো? আচ্ছা, ভি মানে তুমি প্রসেসটা কি করতে চাইছো না, আমি এটাকে রিপ্লেস করতে চাইছি এরকমভাবে, একটাই ক্যাপাসিটার ইকুইভ্যালেন্ট ওই একটাই ব্যাটারি, মনে আছে নিশ্চয়ই ইকুইভ্যালেন্টের ডেফিনেশনের সময় আমরা যা বলেছিলাম, ভি ভোল্টেজ ব্যাটারি বলছো আর এটা বলছো সি ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিটার। তাহলে আমি এটা বলবো এই ভোল্টেজ মানে ওর অ্যাক্রসে একই কথা বলবো যে ব্যাটারিটা যদি কিউ চার্জ নিয়ে আসে, এটা তো ডিভাইড করে নিয়েছিল, ও একা যেন ওই চার্জটা ক্যারি করতে পারে, চার্জ স্টোর করতে পারে, তার কিউ চার্জ, এটাতে কিউ চার্জ আসবে, মানে ভি ইকুয়াল টু কত? Q/ পুরো সি বলবো না, ইকুইভ্যালেন্ট যেটা বলতে চাইছো, বাস এবার তোমার ইকুয়েশন সেট হয়ে গেছে, কিউ কেটে যাবে, তাহলে সিম্পল বলবো 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হচ্ছে, মানে 1/C মানে 2/3C হয়ে যাবে প্লাস 1/6C আসবে। তাহলে C ইকুইভ্যালেন্ট কত বলতে পারি? 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হচ্ছে 6C, এটা 4 প্লাস 1 মানে C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 6/5 টাইম অফ C। ডিরেক্ট রেজাল্ট মনে রাখতে হবে, এই রেজাল্টটা মনে রাখতে হবে কি ইচ ক্যাপাসিটার যদি সি করে হয় তাহলে 6/5 টাইম অফ ইচ, 6/5 টাইম অফ ওয়ান অফ দ্য ক্যাপাসিটার হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। আচ্ছা, আমি ফাইনালি রেজিস্ট্যান্স ক্ষেত্রে কী হয় সেটা একসঙ্গে ডিসকাস করে দেবো। পরের পয়েন্টগুলো বলছি। পরেরটার ক্ষেত্রে সলিউশনটা দেখিয়ে কিছু লাভ নেই তেমন একটা, আমি জাস্ট পয়েন্টগুলো এখানে দেখিয়ে রাখি, মনে পড়বে যে ডায়াগোনালি অপোজিট যেটা বললাম বডি ডায়াগোনাল, সেটা হয়ে গেল, বডি ডায়াগোনাল PQ হয়ে গেল। আমি এখন PR বলতে চাইছি, যেটা বলতে চাইছো ফেস ডায়াগোনাল, এই যে ওয়ান অফ দ্য ফেসের ডায়াগোনাল যেটা PR, ডিরেক্টলি আমি লিখে দিচ্ছি, রেজাল্টটা মনে রেখে দেবে, প্রসেস তোমাদের ফলো করতে হবে না, দেখতে হবে না। যদি প্রসেসটা দেখাতে চাও নেক্সট আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেখাবো, প্রসেসটা দেখানোর কোনো দরকার নেই, লাগবে না, যেই কারণে আমি বলে দিচ্ছি যে যদি আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন P অ্যান্ড R বলা হয়, মানে যেটা P অ্যান্ড R বলা হয়, যেটা আমাকে বলা হচ্ছে কিনা ফেস ডায়াগোনাল, সেটাকে আমাকে মনে রাখতে হবে 12 সেটা হবে তোমার 4/3 টাইম অফ C, 1 ইচ, প্রত্যেকটা যদি C করে হয় 4/3 টাইম হবে। যদি আমাকে লাস্ট কেউ জিজ্ঞাসা করে C বিটুইন P অ্যান্ড S,
যেটাকে আমরা বলছিলাম জাস্ট বিটুইন টু সাইডস, তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে 12/7 টাইম অফ ইচ সি ক্যাপাসিটার। খুব সিম্পল, জাস্ট নাম্বারগুলো মনে রাখবে। ফার্স্টটা হলো 5/6, কিন্তু একটা জিনিস মানে ভেবে দেখতে পারো, যদি আমি প্রসেসগুলো বলতাম এখানে লাস্ট তার আগে হয়ে গেছিলো সি বিটুইন পি অ্যান্ড কিউ, যদি বলি সেটা মনে রাখতে পারো 6/5। একটু সিকোয়েন্সটা গন্ডগোল হয়ে গেল, মানে ওটাকে ফার্স্ট লিখলে ভালো হতো 6/5 টাইম অফ সি। তুমি নাম্বারটা দেখে বুঝতে পারবে যেটা কথা বলছি। দেখো মানে নাম্বারটা এইগুলো যদি রেশিও তো মনে রাখতেই হবে, কোনোটা যদি গুলিয়ে যেতে পারে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় বডি ডায়াগোনাল, বড় নয় সবচেয়ে মানে ডিস্টেন্সের পয়েন্ট বডি ডায়াগোনাল, সেটার জন্য কত 1.2 সি। ভেবে দেখো এটার জন্য কত আসছে, এটা হচ্ছে তারপরে ফেস ডায়াগোনাল একটু দূরে কত 1.33 সি, একটু বেড়েছে। এটা কত 1.7 সি মতো, দেখেছো? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, মানে আমি জাস্ট ডিস্টেন্সের দিক দিয়ে বলছি। এটা হচ্ছে বডি ডায়াগোনাল, এটা হচ্ছে ফেস ডায়াগোনাল, এটা হচ্ছে জাস্ট টু সাইডসের মধ্যে। ইন্টারেস্টিং হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই জিনিসগুলো আসবে একদম উল্টো উল্টো উল্টো। কি বলতে চাইছি, ধরে নাও একটা রেজিস্ট্যান্স বানাচ্ছি, একই রেজিস্ট্যান্স এরকম কিউবিক্যাল যদি অ্যারেঞ্জমেন্ট বানাতাম, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স আইডেন্টিক্যাল, প্রত্যেকটা যদি স্মল আর করে দিতাম তাহলে বলতে চাইছি এটা বলছি পি পয়েন্ট, এটাকে বলছি কিউ পয়েন্ট, এটা বললাম এস পয়েন্ট, টি পয়েন্ট। আমি লিখবো যদি রেজিস্ট্যান্স বলা হয় ফর রেজিস্ট্যান্স, জাস্ট আমরা ওখানে ডিসকাস করবো, আমি এখন বলে রাখছি মনে রাখার সুবিধার জন্য। ফর রেজিস্ট্যান্স যদি বলা হয় কি বলবো না, এর জন্য যদি প্রত্যেকটা আর 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 করে যেরকম সি বলেছিলাম ওখানে, এখানে আমরা মনে রাখবো আর বিটুইন পি অ্যান্ড কিউ, রেজিস্ট্যান্স বিটুইন পি অ্যান্ড কিউ কত হবে, যা বলেছে তার উল্টো। যে নিউমেরিক ভ্যালুটা আমরা লিখেছিলাম সেটারই উল্টো লিখবো। তুমি লিখেছিলে 6/5 বডি ডায়াগোনালের জন্য, একদম কর্নারে দেখো আমি লিখবো 5/6 টাইম অফ আর ইচ। যদি আমি জানতে চাই বিটুইন কোনটা আর, বিটুইন বললাম পি অ্যান্ড এস, নেক্সট একটু ডিস্টেন্সের পয়েন্ট যেটা বডি ডায়াগোনাল বললাম, সেটা লিখেছিলে 4/3, আমি লিখবো 3/4 অফ আর। যদি আমি জানতে চাই বিটুইন পয়েন্ট পি অ্যান্ড টি আর ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স বিটুইন পয়েন্ট পি অ্যান্ড টি, সেটাকে আমি লিখবো 7/12 ছিল, দেখে নাও। মানে এখানে অর্ডারগুলো একদম উল্টো হচ্ছে, এখানে অর্ডারগুলো একদম উল্টো উল্টো হচ্ছে। কি আগের ক্ষেত্রে আমরা বলেছিলাম ডিস্টেন্স যত বাড়ে, ডিস্টেন্স যত বেশি হয় ক্যাপাসিট্যান্স তত কম হয়, এই ক্ষেত্রে বলছি উল্টোটা। এই যে বডি ডায়াগোনাল সবচেয়ে দূরে দুটো পয়েন্ট, তার ক্ষেত্রে বলেছিলাম সবচেয়ে কম ক্যাপাসিট্যান্স, তারপরেরটা ফেস ডায়াগোনাল ক্যাপাসিট্যান্সটা একটু বেশি হয়েছিল, তারপরেটা একটু একদম বেশি, এটা। এর ক্ষেত্রে আমরা উল্টোটা বলছি কি না, এর ক্ষেত্রে আমরা বলছি বডি ডায়াগোনালের সবচেয়ে হাইস্ট, তারপরেরটা একটু কম, এটা একদমই কম। এই মোটামুটি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভিডিও কমপ্লিট, আর সেরকমভাবে লাগবে না আশা করি। এবার স্পেশাল দু একটা কারো কিছু পার্সোনাল প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আর এর পরের যেটা আছে সেটা বোর্ডসের টপিক নয়, আর একটা লাস্ট টপিকের মোটামুটি একটা আধ ঘন্টা ভিডিও হবে, লাস্ট ভিডিও, সেটা কমপ্লিট করবো।